নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আজ একটু অন্য ধরনের, অন্য স্বাদের গল্প শুনবো আমরা। আধুনিক কবি এবং লেখক অভীক সরকার লিখেছেন অনেক ধরনের অলৌকিক তন্ত্র সমন্বিত কাহিনী। আজকে তারই একটি কাহিনী আমি বলতে চলেছি। গল্পের নাম দেওয়ানগঞ্জের রাস্তাটা, লিখেছেন অভীক সরকার। ক্লাবের নড়বড়ে তক্তাটার ওপর বসে চাটুজ্জে মশাই বলল, বিশু গেল কোথায়? দেখছি না যে অনেকদিন। বিশু ওরফে বিশ্বনাথ সদ্য একটা চাকরি পেয়েছে সেলসের। নতুন চাকরি, কোম্পানি উদয়াস্ত খাটাচ্ছে। প্রায় ট্যুরে থাকে, ফেরে একদিন দুদিন পর। আজ আসার কথা। শুনে চাটুজ্জে মশাই চুপ রইলেন। আমরা শীতের সন্ধেটা দিব্যি ক্যারম খেলে আর গজল্লা করে কাটাচ্ছিলাম। ভবতারণ চাটুজ্জে হচ্ছেন আমাদের ক্লাবের প্রবীণতম সদস্য। চাকরি করতেন ফরেস্ট ডিপার্টমেন্টে। ছেলে মেয়ে নেই, স্ত্রী মারা গেছেন বছর দুয়েক হলো। কাজ থেকে ভিআরএস নিয়ে এ পাড়ায় মুখুজ্জেদের পুরো বাড়িটা কিনে সংস্কার করে বসবাস করছেন। চাটুজ্জে মশাই এক কথায় চমৎকার মানুষ। বিশুর ভাষায় গ্রেট ম্যান। শান্ত ধীর স্থির মানুষ, চট করে বাজে বা হালকা কথা বলতে শুনিনি। কথার মধ্যে ওজস্বী ভাব আছে, আর কথা বলেনও চমৎকার। এসেই আমাদের একজন ভরসার জায়গা হয়ে উঠেছেন। এখন তো ক্লাবের সমস্ত কাজ কর্ম, পিকনিক, কুইজ, লাইব্রেরি, বৃক্ষরোপণ, স্বাধীনতা দিবস, সরস্বতী পুজো এসব চাটুজ্জে মশাইকে ছাড়া ভাবাই যায় না। এহেন চাটুজ্জে বাবুর সবচাইতে বড় গুণ হচ্ছে যে ভদ্রলোক খুব ভালো গল্প বলতে পারেন। উনি বলেন সবই ওর জীবনের সত্যি ঘটনা। সে হোক না হোক, চাটুজ্জে মশাইয়ের গল্প মানেই গা শিউরে ওঠা, হাড় হিম করা সব ঘটনা। বিশু সেলসে জয়েন করেছে শুনে চাটুজ্জে মশাই সামান্য হাসলেন। তারপর বললেন, তাহলে তো আড্ডার পরের গল্পটা বিশুই বলবে। ভজা বলল, কেন খুড়ো, সেলসে চাকরি পেলে কি গল্পের প্লট আসে নাকি মাথায়? প্লট নয়, সত্যি ঘটনা। আসলে সেলসের চাকুরেদের এত লোকের সঙ্গে মিশতে হয়, এত জায়গায় যেতে হয়, আর এত বিচিত্র সব অভিজ্ঞতা হয় যে সেসব গুছিয়ে লিখলেই একটা চমৎকার চিত্তাকর্ষক উপন্যাস হয়ে যায়। বংশী বলল, সে আমাদের বিশু বলিয়ে কইয়ে ছেলে, লিখলে খারাপ লিখবে না বলেই বিশ্বাস। তা আপনি কখনো এই লাইনে কাজ করেছেন নাকি? মাথা নাড়লেন চাটুজ্জে মশাই। ফরেস্ট ডিপার্টমেন্টে ঢোকার আগে বছর দুয়েক একটা আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছিলাম বইকি। তখনই এরকম এক শীতের রাতে আমার সঙ্গে যা ঘটেছিল, আজ অব্দি বুদ্ধিতে তার ব্যাখ্যা পাইনি। আড্ডা আর ক্যারম ছেড়ে সবাই ঝট করে চাটুজ্জে মশাইকে ঘিরে বসলাম। বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক আজ গল্প বলার মুডে আছেন। শিবু ঝট করে ক্লাবের বাইরে মুখ বাড়িয়ে চাওয়ালাকে এক কেটলি চা বলে দিল। অনেক বছর আগেকার কথা। তখন আমি চাকরি করি মৃত সঞ্জীবনী আয়ুর্বেদ কোম্পানিতে। টেরিটরি হচ্ছে গিয়ে সাউথ সেন্ট্রাল বেঙ্গল, মানে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ইত্যাদি। খাই দাই আর টোটো করি। গাড়ি আমার, আর হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, তেলের খরচা সব কোম্পানির। আমিও সুখেই আছি। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই
আর কাজের ফাঁকে সব দ্রষ্টব্য স্থান দেখে বেড়ায়। এই করে করে বছর দুয়েক কেটেছে। এমন সময় ঘটলো একটা ঘটনা। তখন জুন মাস, বর্ষা সবে শুরু হয়েছে। আমাদের একটা প্রোডাক্ট ছিল নোকাফ, মানে কাশির অব্যর্থ ওষুধ। বর্ষা আর শীতের সময় তার মার কাটারি সেল ছিল। ডিস্ট্রিবিউটরদের স্টক সাপ্লাই করে কুলিয়ে উঠতে পারতাম না। এমনও হয়েছে আমাদের কলকাতার গোডাউন খোলার আগেই দেখি ডিস্ট্রিবিউটররা এক একটা করে টাটা 407 নিয়ে দাঁড়িয়ে। আমাদের বর্ধমানের ডিস্ট্রিবিউটরের নাম ছিল হরগোপাল তরফদার, ওরফে হাবুলদা। সদা হাস্য অমায়িক লোক, বয়স গোটা 50-এর কাছাকাছি, দেখতে ফর্সা মোষের মতো, মাথা বিলকুল ন্যাড়া। হাবুলদা কোম্পানির অনেক দিনের পুরনো দিনের ডিস্ট্রিবিউটর, উপর মহল অব্দি জানাশোনা আছে। এহেন হাবুলদাকে নিয়ে বাঁধল বিশাল ঝামেলা। বেঙ্গল ডিপোতে নোকফের স্টক এসেছে কম। এদিকে ডিপো ম্যানেজারের ভুলে সেই স্টক অন্য কাউকে না দিয়ে পুরোটাই বিল করা হয়ে গেছে কলকাতার ডিস্ট্রিবিউটরকে। সে নিয়ে চারিদিকে অসন্তোষ। ওপর মহলে ফোন যেতে লাগলো, ডিস্ট্রিবিউটরদের কেউ কেউ কড়া চিঠিও লিখলেন। আর তার নেতৃত্বে আর কেউ নয়, আমাদের হাবুলদা। অবস্থা বেগতিক দেখে আমাকেই মাঠে নামতে হলো। বেরিয়েছিলাম দুপুর নাগাদ। তখন নতুন হাইওয়ে সবে তৈরি হচ্ছে, দুপাশে ধানের ক্ষেত আর গাছপালা, চারিদিকে মনোরম বাতাস। হাইওয়ে প্রায় ফাঁকা। দূর থেকে দেখা যায় তার উপর ঝুলে আছে জল ভরা মেঘ। ও দৃশ্য দেখেও শান্তি। হু হু করে গাড়ি ছোটালাম 100 কিলোমিটার স্পিডে। বর্ধমান পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে হলো। আগেই পৌঁছতে পারতাম যদি এয়ারপোর্টের জ্যামে আর শান্তিগড়ের ল্যাংচায় না আটকাতাম। তবে এই রাস্তায় গেলে শক্তিগড়ের ল্যাংচায় একটিবার টেস্ট না করাটা পাপ। হাবুলদার কাছে পৌঁছে দেখি ব্যাপার খুব গুরুতর। যে লোকটা আমাকে ভাই ভবতারণ ছাড়া অন্য কোনো নামে কোনোদিন সম্বোধন করেনি, সে মিস্টার চ্যাটার্জি ছাড়া কথাই বলছে না। গলা গম্ভীর, মুখ হাঁড়ির মতো, চোখ ছলছল। মনে মনে প্রমাদ গণলাম। টার্গেট ফার্গেট পরের কথা, অমন বিশ্বাসী ডিস্ট্রিবিউটর বিগড়ে গেলে তো মুশকিল। তবে আমিও তখন এই লাইনের ঘাট ঘোট জেনে গেছি। বিগড়ে যাওয়া ডিস্ট্রিবিউটরকে কিভাবে লাইনে আনতে হয় সেটা যাকে বলে সেলসের অ আ ক খর মধ্যেই পড়ে। সময় লাগলো অনেক। অসীম ধৈর্যের সঙ্গে বরফ টরফ গলিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগলো ঠিক ঘন্টা 4। তার মধ্যে অনেক রাগারাগি, অভিমান, দুঃখ সব একাকার হয়ে গেল। শেষে যখন উঠলাম তখন বাজে প্রায় 8টা। আমার আবার সেদিনই বর্ধমান থেকে ঘাটাল যাওয়ার কথা। পরের দিন সকালে মেদিনীপুরের ডিস্ট্রিবিউটরের সঙ্গে মিটিং আছে। এখান থেকে ঘাটাল পৌঁছতে কম করে হলেও ঘন্টা 3-এর রাস্তা। রাস্তা ফাঁকা থাকলেও রাত 11টা সাড়ে 11টার আগে পৌঁছতে পারবো না। তার ওপর বর্ষার রাত, মাঝরাতে রাস্তায় গাড়ি খারাপ হলে দেখবে কে? ফলে হাবুলদাকে বিদায় জানিয়ে সেই যে গাড়িতে উঠে 3rd গিয়ারে স্টিয়ারিং ধরলাম, নেক্সট 20 কিলোমিটারের আগে গিয়ার চেঞ্জ করিনি। বর্ধমান থেকে ঘাটালের রাস্তাটা যায় আরামবাগ হয়ে। বর্ধমান থেকে আরামবাগ প্রায় 50 কিলোমিটার রাস্তা। দিনের বেলা সময় লাগে 1.5 ঘন্টা, রাতের বেলা সামান্য বেশি। আরামবাগ থেকে ঘাটাল আরো 40 কিলোমিটার। সে পেরোতে ঘন্টা 2-এর একটু বেশি লাগে, কারণ রাস্তার অবস্থা কহতব্য নয়। দামোদর নদীর ব্রিজ পেরিয়েই গাড়ি ছোটালাম জোরে। ঘাটালে একটা বাঁধা গেস্ট হাউস আছে, গেলে ওখানেই উঠি। এতদিন গিয়ে গিয়ে প্রায় পরিবারের মতো হয়ে গেছে, কিন্তু সেখানেও রাত 11টার পর গেলে পেটে কিল মেরে ঘুমোতে হবে। বর্ষার রাত, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। প্রথম অনেকটা রাস্তা হুড়মুড়িয়ে চলে এলে কি হবে, এখন গাড়ি চালাচ্ছি খুব সাবধানে। 60-এর ওপর কাঁটা উঠতেই দিচ্ছি না। এমনিতে খানাখন্দ ভরা রাস্তা, তার উপর ড্রাইভ করছি গ্রামগঞ্জের রাস্তায়।
ব্রেকডাউন হলে আর দেখতে হবে না। এদিকে এমনিতেই রাত 8টার পর লোকজন বিশেষ থাকে না, আর এখন বর্ষার রাতে তো রাস্তাঘাট আরো নিঝুম, নেড়ি কুত্তা অব্দি দেখা যাচ্ছে না। আরামবাগ পৌঁছতে পৌঁছতে রাত 10টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল উল্টো দিক থেকে আসা লরি আর প্রাইভেট গাড়ির ঝাঁটার মতো আলো ছাড়া আর কোথাও কোনো সাড়া শব্দ নেই। তারই মধ্যে আরামবাগের বাজার চত্বরে গাড়িটা দাঁড় করালাম। সেখানে দেখি একটা চায়ের গুমটি এত রাতেও খোলা। মালিক উদাস মুখে নিবু নিবু উনুনের পাশে বসে আছে। একটা বড় ভাঁড়ের চা অর্ডার করলো, সঙ্গে একটা বাপুচি কেক আর 2টো লেড়ো বিস্কুট। দুপুরে লাঞ্চ হজম হয়ে এখন পেটে ছুঁচোড়া রীতিমতো ডন বৈঠক দিচ্ছে। আমার গোগ্রাসে খাওয়া দেখে লোকটার বোধহয় মায়া হলো। ঘর ঘরে গলায় বলল, একটু ঘুগনি আছে বাবু, খাবেন? 2টো পাউরুটি সেকে দি। এরকম উত্তম প্রস্তাবে না বলে এমন আহাম্মক আমি নই। একটু পরেই ঠান্ডা ঘুগনি আর 2টো সদ্য সেঁকা টোস্ট এলো। সেসব খেয়ে পেটটা ঠান্ডা হতে বার করে যেই লোকটাকে ধন্যবাদ দিতে যাব, লোকটা দেখি আমার দিকে ঘোলাটে চোখে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। বললাম, কিছু বলবে কাকা? লোকটা সেই ঘর ঘরে গলায় বলল, কোথায় যাবেন? ঘাটাল যাব শুনে লোকটা আরো খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কামারপুকুর হয়ে যাবেন তো? আমি আশ্চর্য হয়ে বললাম, ওটাই তো একমাত্র রাস্তা, অন্য রাস্তা আছে নাকি? আছে বই কি, দেওয়ানগঞ্জ, বালিহাটপাড়া, দামোদরপুর হয়ে একটা রাস্তা আছে বটে, কিন্তু আপনি বাবু ভুলেও ওই রাস্তা ধরবেন না। কৌতূহলী হলাম, কেন বলো তো? লোকটা গলা নামিয়ে ফিসফিস করে বলল, আজ শনিবার, তাই অমাবস্যা, রাস্তাটা ভালো নয় বাবু, যাবেন না। শুনে খটকা লাগলো। রাস্তা খারাপ হলে বারণ করার কারণ বুঝি, শনিবার অমাবস্যার সঙ্গে তার কি সম্পর্ক? লোকটা একটু দোনমনো করলো, তারপর বলল, রাস্তাটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে গেছে বাবু। অনেক পুরনো মন্দির, বট গাছ এসব পাবেন। ওই রাস্তাটা নিয়ে অনেক গল্প কাহিনী আছে। অনেকেই বলেছে নিশুতি রাতে ওখানে নাকি অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শোনা যায়। আমি কথাটা হেসেই উড়িয়ে দিলাম। একে আমি ভূত ভগবানে ঘোর অবিশ্বাসী, তার উপর শরীরে তখন জোয়ান রক্ত। চার খাবারের দাম মিটিয়ে বললাম, চিন্তা করো না কাকা, এই শর্মাকে ভয় দেখাবে এমন ভূত এখনো জন্মায়নি, থুড়ি মরেনি। তখন যদি জানতাম পরের কয়েক ঘন্টায় আমার সঙ্গে কি হতে চলেছে। আরামবাগ ছাড়ার একটু পরেই বেজায় ঘুম পেতে লাগলো। তোমরা তো জানো ড্রাইভারের পক্ষে ঘুম জিনিসটা কত মারাত্মক। তবে ঘুমেরও দোষ নেই, সারাদিন ধকল তো কম যায়নি। তবে রক্ষেই যে রাস্তা ফাঁকা, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই বললেই চলে। মোটামুটি স্টিয়ারিং ধরে 40-50 স্পিডে গাড়ি চালাতে লাগলাম। বৃষ্টি একটু ধরে এসেছে। একটু পর একটা কালভার্ট পার হওয়ার সময় একটা স্পিড ব্রেকারে আটকে গাড়িটা একটু ঝাঁকুনি দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে চটকা ভেঙে সজাগ হয়ে উঠলাম। এই রাস্তায় তো বহুবার যাতায়াত করেছি, কালভার্ট আসার তো কথা নয়। রাস্তা ভুল হলো নাকি? রাস্তার একপাশে সাবধানে গাড়িটা পার্ক করলাম। সামনেই একটা সিমেন্টের ফলক। ফলকের ওপরের লেখাটা রোদে জলে আবছা হয়ে এলেও দিব্যি পড়া যাচ্ছে এখনো। দেওয়ানগঞ্জ পঞ্চায়েত এলাকায় আপনাকে স্বাগত। এটা কিরকম হলো? আমার তো রাস্তা ভুল হয় না। আমার পুকুরের রাস্তা আমার মুখস্থ, তার বদলে এই রাস্তাটা ধরলাম কি করে? ভাবলাম কি করব, এই রাস্তাটাই নেব নাকি গাড়ি ফিরিয়ে কামারপুকুরের রাস্তাটা ধরবো। খানিক দোনমনো করে সামনে এগোনোর সিদ্ধান্ত নিলাম। হাজার হোক একটা নতুন রাস্তা তো চেনা হবে। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। রাস্তায় জায়গায় জায়গায় জল জমে আছে। গ্রামের রাস্তা হলে কি হবে, কাঁচা নয়, পিচের রাস্তা। যদিও জায়গায় জায়গায় রাস্তা ভেঙে এবড়ো খেবড়ো হয়ে আছে। তার মধ্যেই ধীরে ধীরে গর্ত মাচিয়ে গাড়ি চালাতে লাগলাম। এতক্ষণ গাড়ির কাঁচ বন্ধ ছিল, এসি চলছিল বলে। এবার এসি বন্ধ করে কাঁচ নামিয়ে দিলাম।
আর সঙ্গে সঙ্গে জলো বাতাস আর ভ্যাপসা সোদা গন্ধ ঢুকে পড়ল গাড়ির ভেতর। সঙ্গে ব্যাঙেদের সমবেত গ্যাঙর গ্যাং আর উদ্দাম ঝিল্লি রব। ছোটবেলায় ঝিল্লি টিল্লি নিয়ে কত ভালো ভালো কবিতা পড়েছি, সেসব নির্ঘাত শহুরে কবিদের লেখা। এই 150 ডেসিবেলের আর্তনাদ শুনলে কবিরা কানে হাত চাপা দিয়ে দৌড় দিতেন, সন্দেহ নেই। ভাঙাচোরা রাস্তায় গাড়ি চলছে আস্তে আস্তে, আর হেডলাইটের আলোটা সামনের জমাট অন্ধকারের গায়ে আঁচড় কাটার চেষ্টা করছে। দুপাশে ঘন গাছপালা। গাড়িতে একটা টর্চ ছিল। সেটা জ্বালিয়ে একবার ডান দিকে ফেললাম। মনে হলো আলোটা যেন ধাক্কা খেয়ে ফিরে এলো। জঙ্গল এতই ঘন আর অন্ধকার জঙ্গল। একটু পর জঙ্গল একটু পাতলা হয়ে এলো, আর ঠিক তারপরেই একটা বিশাল বটগাছ। বলতে নেই, বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। এত বড় বটগাছ জন্মে দেখিনি। যেমন উঁচু তেমনি গুঁড়ির বেড়। কত পুরনো কে জানে। চারিদিকে গোল করে শান দিয়ে বাঁধানো। তবে চমকানোর আরো একটু বাকি ছিল। বড় বটগাছটা সরে যেতেই একটা মস্ত বড় পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি আমার চোখের সামনে ভেসে উঠল। 3 তলা জমিদার বাড়ি, সামনেটা বিশাল লম্বা। তার প্রায় শেষের দশা। একটা দিক হেলে পড়েছে, ইট খসে পড়েছে। দরজা জানলা বলে আর কিছু নেই। ভাঙা জানলা দিয়ে বেরিয়ে আছে অশ্বত্থ পাকুড়ের চারা। হঠাৎ দেখলে মনে হয় কঙ্কালের করটি থেকে যেন সাপের ফনা উঁচিয়ে আছে। ভীতু মানুষ বলে আমার কোনোদিনই কোনো দুর্নাম ছিল না, কিন্তু বিশ্বাস করো, বুকটা ভয় ঠান্ডা হয়ে এলো। চারিদিকে জনমনিষ্ঠিত দূরের কথা, একটা কুকুর অব্দি হু হু করে বইছে ঠান্ডা জলো হাওয়া। আকাশ ঢেকে আছে মেঘে। সেই পরিবেশে চোখের সামনে এই প্রাচীন বটগাছ আর পুরো জমিদার বাড়ি দেখে বুকটা ঢিপ ঢিপ করে উঠল। তবে জনমনস্বী যে একদম নেই সে কথাটা ভুল বলে তক্ষুনি প্রমাণ পেয়ে গেলাম। ভয়টাও চুপ করে কমে গেল। গাড়ি জমিদার বাড়ি ছাড়িয়ে একটু এগিয়েছে কি এগোয়নি, দেখি এক বয়স্ক বিধবা মহিলা সামনে সামনে হেঁটে যাচ্ছেন। পরনে সাদা শাড়ি, মাথা ঘোমটায় ঢাকা, আর হাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগে মোড়া কিছু একটা। দেখে প্রাণে জল এলো। যা, একেবারে নির্জন জায়গা নয় তাহলে। ভাবলাম একবার ডাকি। তারপর বললাম থাক, গ্রামগঞ্জের মানুষ কোন কথাটা কিভাবে নেবেন কে জানে। এরপর গাড়ির স্পিড একটু বাড়ালাম। দুপাশে ফের ঘন জঙ্গল শুরু হয়েছে। মাঝে মাঝে জঙ্গল একটু পাতলা হয়ে এলে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে নয়নজুলির ওপাশে চাষের ক্ষেত। গাড়ি চালাতে চালাতে বুঝতে পারছিলাম কি যেন একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু সেটা যে ঠিক কি তা বুঝতে পারছিলাম না। গাড়িটা চালাতে চালাতে আবার ওরকম একটা মস্ত বড় বটগাছ দেখতে পেয়েছি। অমনি একটা কথা বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। সোজা রাস্তা, দুপাশে কোথাও গলিগলতা নেই। মহিলা হঠাৎ উদয় হলেন কোথা থেকে? বুকের মধ্যে সেই ভয়টা একবার জমে বসলো। কপালে অল্প অল্প ঘাম জমতে লাগলো। প্রশ্নটা ক্রমান্বয়ে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সোজা রাস্তা, আমি গাড়ি চালিয়ে আসছি, মহিলাকে আগে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ করে রাস্তায় এলেন কোথা থেকে? ভাবতে ভাবতেই একটা বাঁক নিয়েছি। দেখি সেই মহিলা, আবার সেই সাদা শাড়ি, কপাল অব্দি টানা ঘোমটা, আর হাতে সেই প্লাস্টিকের মোড়ানো ক্যারি ব্যাগ। দেখে স্টিয়ারিং ধরা হাত কেন অন্তরাত্মা অব্দি কেঁপে গেল। কোনো অলৌকিক মন্ত্রে সেই একই মহিলা এতটা পথ উঁচিয়ে আবার আমার সামনে চলে এলেন। পরের কয়েকটা মুহূর্তের কথা তোমাদের কিভাবে বলবো বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো পেটের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। নিমেষে গলা শুকিয়ে কাঠ। কোনো শব্দ কানে আসছে না। হাত দুটো থরথর করে কাঁপছে, পায়ে জোর নেই। ওই অবস্থাতেও কি করে জানি না গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। বোধহয় ওখান থেকে পালাবার ইচ্ছেটা জোরদার হয়ে উঠেছিল বলেই, যাকে বলে সার্ভাইভাল ইনস্টিংক্ট। পরের 10টা মিনিট কিভাবে ওই ঘনাখন্দ ভরা বর্ষার রাস্তায় 80-র ওপর স্পিডে গাড়ি চালিয়েছি সে আমিই জানি।
মাথার মধ্যে আর কিছু নেই, শুধু কে যেন বলছে, পালাও পালাও, যত তাড়াতাড়ি সম্ভব পালাও এখান থেকে। একটু পর একটা বড় বাঁক। রাস্তাটা প্রায় অর্ধবৃত্তাকারে ডান দিকে বেঁকে গেছে। স্পিড কমাতে হলো। বাঁকের জায়গাটা পেরোবার সময় দেখলাম রাস্তার বাঁদিরে দিগন্ত বিস্তৃত দিঘি। দূরে পাহাড়ের মতো অন্ধকার মেঘ সেই দিঘির জলের উপর ঝুঁকে আছে। এরপর আরো একটা ভাঙা পুরনো মন্দির পেরোলাম। এবার আর রাস্তার পাশে জঙ্গল নেই, কিছু দূরে গ্রামের টিমটিমে আলো দেখা যাচ্ছে। এবার একটু একটু করে সাহস ফিরে আসছে। গাড়ির গতি ধীর করলাম। বুক ধড়ফড়টা একটু কমেছে, মাথাটাও মোটামুটি কাজ করছে। খেয়াল করলাম যে গেঞ্জি জামা ঘামে একেবারে সপসপে ভিজে। একটু একটু করে এগোচ্ছি। একটু পরেই আবার একটা বাঁক, এবার বাঁ দিকে। আস্তে আস্তে স্টিয়ারিং ঘোরাচ্ছি, হেডলাইটটাও আস্তে আস্তে ঘুরছে। বাঁকটা শেষ হবে এমন সময় হলদেটে আলোর মধ্যে ধীরে ধীরে একটা অতি প্রাচীন টেরাকোটা শিব মন্দির জেগে উঠল। তার ইট পাথর খসে পড়েছে, মন্দিরের চাতাল অর্ধেক নেই। মন্দিরের মাথা জুড়ে সাপের মতো জড়িয়ে আছে একটা বুড়ো বটগাছ। মন্দিরের দরজাটা অন্ধকারে হাঁ হাঁ করছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ ভাবটা আবার ফিরে এলো, কিন্তু আর একটু এগোতেই পরের যে দৃশ্যটা চোখে পড়ল তাতে হৃৎপিণ্ডটা এক লাফে আলজিবের কাছে এসে আটকে গেল। মন্দিরের ঠিক ওপাশে ভেসে উঠেছে একটা অবয়ব, আর তাকে চিনে নিতে আমার এক মুহূর্ত সময় লাগলো না। সেই বুড়িটা, সেই সাদা শাড়ি, সেই কপাল অব্দি টানা ঘোমটা, আর হাতে মোড়া প্লাস্টিকের ব্যাগ। ঠিক তক্ষুনি যে আমার হার্ট ফেল হয়নি সে আমার পূর্বপুরুষদের অনেক পুণ্য ফল। মনেই যেতাম যদি না ঠিক তক্ষুনি একটা অন্য ঘটনা ঘটতো। বুড়িকে দেখতে দেখতেই গাড়িটা চলে এলো মন্দিরের সামনে, আর বাঁদিকের চাকাটা একটা গর্তে পড়ে এক রাশ নোংরা জল বুড়িটার গায়ে ছিটিয়ে দিল। গাড়িটা স্পিড কমানোর প্রশ্নই ওঠে না, কারণ আমার পা ইতিমধ্যেই অবশ, হাতও তাই। স্টিয়ারিং চলছে নিজের মতো। শুধু যেতে যেতে দেখলাম বুড়ি তার ঘোমটা পড়া মাথাটা আমার দিকে ঘোরালো, আর এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আমি বুড়ির মুখে একটা বিভৎস ভ্যাংচানো হাসি দেখতে পেলাম। আগেও অনেকবার লক্ষ্য করেছি যে চূড়ান্ত বিপদের মুহূর্তে মাথা সম্পূর্ণ শূন্য হয়ে গেলেও কোনো এক দৈবী আদেশে হাত পায়ের পেশিগুলো একদম সচল সজাগ হয়ে ওঠে। তাদের কোনো নির্দেশ প্রয়োজন হয় না। এবারেও তাই হলো। মগজের সক্রিয় নির্দেশ ছাড়াই গাড়ির অ্যাক্সিলারেটরে পা চলে গেল, আর আমার 10 বছরের পুরনো গাড়িটা যেন উড়েই চলল সামনের দিকে। কতক্ষণ ড্রাইভ করেছি জানি না, এক একটা মুহূর্ত অনন্তকাল মনে হচ্ছিল। ততক্ষণে গ্রামের রাস্তা শেষ করে একটা হাইওয়েতে উঠেছি। হাতে পায়ে সার ফিরে পেয়েছি, মগজও কাজ করছিল একটু একটু। একটু এগোতেই দেখি একটা চায়ের গুমটি। তার সামনে কোনো মতে গাড়িটা দাঁড় করিয়ে কোনো মতে টলতে টলতে বেঞ্চিতে গিয়ে বসলাম, গাড়ির দরজাটা খুলে রেখেই। দোকানি বুঝতে পেরেছিল কিছু একটা ঘটেছে। সে শশব ব্যস্ত হয়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবু, শরীর খারাপ লাগছে? তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, মুখে কোনো কথা ফুটলো না। লোকটা চট করে এক গ্লাস গরম দুধ নিয়ে এসে বলল, আস্তে আস্তে খেয়ে নি। দুধটা পেয়ে হাতে পায়ে বল এলো। তখন মোটামুটি লোকজন দেখতে পাচ্ছি। হাইওয়ে দিয়ে সাঁই সাঁই করে ভিন রাজ্যের লরি চলে যাচ্ছে। একটু আগের অবশ করে দেওয়া ভয়টা আর নেই। ক্ষীণ কণ্ঠে বললাম, কোনো মতে বেঁচে ফিরে এসেছি দাদা। লোকটা বলল, সে কি হয়েছে? বললাম, আপনাদের এই গ্রামের রাস্তাটা খুব খারাপ দাদা, আপনারা জানেন না? লোকটা আশ্চর্য হয়ে বলল, সে গ্রামের রাস্তা তো একটু ভাঙাচোরা হবেই, কিন্তু তাতে বাঁচা মরার প্রশ্ন উঠছে কেন? আমি লোকটার দিকে তাকিয়ে বললাম, ভাঙা রাস্তার কথা বলছি না। তাহলে? একটু চুপ করে থেকে বললাম, একটু আগে ওই রাস্তায় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো দাদা, ভাবতেও গায়ে কাঁটা দিচ্ছে। সে কি হয়েছে? আপনাদের গ্রামের রাস্তায় রাতের বেলায় কাদের কাদের দেখা যায় জানেন না? লোকটা ভুরু কুচকে বলল, কাদের আর দেখা যাবে, মানুষজনই হবে। লোকটার দিকে খানিকক্ষণ চেয়ে রইলাম, তারপর বললাম, না দাদা, যাদের দেখা যায় তারা সবাই মানুষ নয়। লোকটা এবার বোধহয় বুঝতে পারলো, সন্দিগ্ধ স্বরে বলল, কি হয়েছে
খুলে বলুন তো। পুরো গল্পটা বললাম। শেষে বললাম, দাদা, সেই বিভৎস হাসিটা জীবনেও ভুলতে পারবো না। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি দেওয়ানগঞ্জ থেকে ঢুকেছিলেন? বললাম, হ্যাঁ। কোথাও কিছু নেই। লোকটা অট্ট হাসিতে ফেটে উঠল। সে হাসি আর থামতেই চায় না। আমি তো অবাক, এতে হাসির কি হলো? হাসি থামলে লোকটা বলল, ধুর, ওসব ভূত টুত কিছু নয় বাবু। দেওয়ানগঞ্জে আজ বয়স্ক বিধবা ভাতা দেওয়ার ক্যাম্প চলছিল। আশপাশের সবকটা গ্রামের বয়স্ক বিধবারা গেছিল ভাতা নিতে। সন্ধে অবধি ভাতা দিয়েছে, তারপর সবাই গ্রামে ফিরে আসছিল। আপনি তাদেরই দেখেছেন নিশ্চয়ই। সবাই বুড়ি, সবারই সাদা শাড়ি, আর সবার হাতেই ভাতার কাগজপত্র। আর আপনার মনে হয়েছে আপনি একই লোক দেখেছেন। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু একটাই রাস্তা, কাউকে আসতে দেখলাম না। হঠাৎ করে আমার সামনে উদয় হচ্ছিলেন কি করে? বাবু, মোটর গাড়ি চলার রাস্তা একটা হতে পারে, গ্রামের ভেতর ভেতর দিয়ে কত পায়ে হাঁটার রাস্তা আছে জানেন? ওসব শর্টকাট গাঁয়ের লোকেরাই জানে। বুড়িরা ওই রাস্তা দিয়ে এসে আপনার সামনে উপস্থিত হচ্ছিল, আর আপনার মনে হয়েছে একই বুড়িকে বারবার দেখছেন। সত্যি বাবু, আপনাদের শহরের লোকদের দেখছি ভূত দেখার ভাই আছে। এই দেখুন না, আমার মা নিজেই গেছিল ভাত আনতে। এই তো একটু আগে ফিরে এসে দোকানে বসে আছে। এই দোকান বন্ধ করে বাড়ি ফিরবো। এতক্ষণ খেয়াল করিনি। এখন দেখি দোকানের ভেতরে এক কোণে এক বয়স্কা বিধবা মহিলা বসে, সাদা শাড়ি, কপাল অব্দি ঘোমটা, কোলে একটা প্লাস্টিকের প্যাকেটে কাগজপত্র নিয়ে বসে আছে। এরপর আর কথা চলে না। অনেক ধন্যবাদ দিয়ে চলে এলাম। গল্পটা এখানেই শেষ হলো না অন্য কারণে। এর মাসখানেক বাদে ফের হাবুলদার কাছে গেছি কাজে। কথায় কথায় সেই রাতের কথাটা উঠল। আমি নিজের বেকুবির কথা ফলাও করে বলে নিজেই একচোট হাসলাম, কিন্তু হাবুলদা হাসলো না। আমি বললাম, কি হলো? হাবুলদা গম্ভীর মুখে বলল, কিছু একটা গড়বড় আছে ভব। আমার মাস্তুতো ভাই রাইটার্সে চাকরি করে। আগে তার কাছ থেকে একটা জিনিস জেনে নি, তারপর বাকিটা বলছি। পাশের ঘরে গিয়ে কাকে যেন ফোন করলো হাবুল। ফোন শেষ করে যখন ফিরে এলো, তখন তার মুখ গম্ভীর। বলল, বয়স্ক বিধবা ভাতা বলে গভর্নমেন্টের কোনো ভাতা বা স্কিম নেই ভব। আর তুমি যে গল্পটা বললে, সে কাহিনী আমি হুবহু শুনেছি আরো দু একজনের মুখে। সেদিন যা দেখেছিলে তার মধ্যে মস্ত কিছু গন্ডগোল আছে। তুমি ভুল কিছু দেখোনি। উঠে দাঁড়িয়ে বললাম, গাড়ি তো আছেই, চলো একবার সচক্ষে দেখে আসি জায়গাটা, আর সেই চায়ের দোকানের সঙ্গে কথা বলে আসি। ফের গেলাম সেই রাস্তায়, সেই একই রাস্তা, সেই বটগাছ, পোড়ো জমিদার বাড়ি, ভাঙা শিব মন্দির পেরিয়ে হাইওয়েতে উঠলাম। ওই সেই চায়ের দোকান, সব বোবা। এমন নয় যে দোকান ছিল উঠে গেছে, থাকলে তার চিহ্ন থাকতো। একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে একটা চায়ের দোকান ছিল না? সে অবাক হয়ে বলল, চায়ের দোকান? কই না তো। আমি দোকান আর দোকানদারের বর্ণনা দিলাম। লোকটা বলল, ও, এবার বুঝলাম। এখানে চায়ের দোকান ছিল বটে, বিধবা মা আর ছেলে মিলে চালাতো। একবার এক বর্ষার রাতে একটা লরি ব্রেক ফেল করে দোকানে ঢুকে পড়ে। দুজনেই স্পট ডেড। কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা, এখন খুঁজছেন কেন? আমি আর হাবুলদা চুপচাপ ফিরে এলাম। তারপর থেকে আমি আর কোনোদিন রাতের বেলা অজানা গ্রামের রাস্তা ধরিনি। চাটুজ্জে মশাই চুপ করলেন, আমরাও। ব্যাস, আজ এ পর্যন্তই। শুনলাম একটু গা ছমছমে, একটু ভিন্ন স্বাদের একটা গল্প। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আমাকে আরো উৎসাহ দেওয়ার জন্য। আর গল্পটির লিঙ্ক শেয়ার করে নিজেদের সব বন্ধুদের শুনতে সাহায্য করো। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি আবার নতুন গল্প নিয়ে হাজির হব।